আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে কিছু নির্দেশনা আছে তোমাদের জন্য, এটা তোমরা পড়ে নেবে, আমি আর পড়ছি না। এরপরে রয়েছে কাজ একে রয়েছে জোড়ায় আলোচনা করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে জোড়া আলোচনা করতে হবে। ক নম্বরে রয়েছে তোমাদের প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করতে হবে, হ্যাঁ, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতার প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করতে হবে, তার মতামত নিতে হবে, এমন কিছু বিষয় নিয়ে তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তার মানে এখানে দুটো জিনিস তোমাকে উল্লেখ করতে হবে, একটা হচ্ছে তুমি কি কি খুঁজে পেয়েছো নিজে থেকে সেটাও লিখবে, আর যেগুলো তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করে পেয়েছো সেটাও কিন্তু লিখবে, ঠিক আছে? তো তারপর বলেছে যে খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করো। তো চলো আমরা ক নম্বরের প্রশ্নের উত্তরটা কিন্তু এখন দেখবো, যেটা কিভাবে করতে হয়। আমরা কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি যে একটা তালিকা কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে, আমার খুঁজে পাওয়ার সমস্যা আর আমার বন্ধুর কাছ থেকে আলোচনার মাধ্যমে পাওয়ার সমস্যা। এটা উত্তরটা কিভাবে লিখবো তার একটা নমুনা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো, আমরা যদি নমুনার দিকে তাকাই আমরা সহজে বুঝতে পারছি, আমি আর ব্যাখ্যা করছি না। তারপর বলছি যেমন আমার খুঁজে পাওয়ার সমস্যার মধ্যে রয়েছে বাল্যবিবাহ, বন্ধু খুঁজে পাওয়ার সমস্যা রয়েছে অতিরিক্ত শব্দ দূষণ। বাকিটা তোমরা পড়ে নিতে পারো, আমি দ্রুত স্কিপ করে যাচ্ছি কারণ তোমরা অতিরিক্ত কথা বললে তোমরা বিরক্ত ফিল করো, ঠিক আছে? এরপরে আমরা কাজ খটা দেখব। কাজ খয় দেখতে পাচ্ছি যে আমরা যে তালিকাটা তৈরি করলাম সেখান থেকে বিষয় দুটি এমন হবে, অর্থাৎ দুটো বিষয় নির্বাচন করতে হবে যেখান থেকে আমি আলাদা আলাদাভাবে দুটোর সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথনও তৈরি করতে হবে। ওই তালিকা থেকে আমরা দুটো বিষয় নির্বাচন করব। বিষয় নির্বাচন করার পর আমরা একে অপরের সাথে এই বিষয়টা নিয়ে কীভাবে আলোচনা করছি, হ্যাঁ, সেটা একটা কথোপকথন কনভারসেশন তৈরি করব। কথোপকথন লেখার সময় কিছু নির্দেশনা রয়েছে, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। একজন বয়োজ্যেষ্ঠ একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটো আলাদা নমুনা লিখতে হবে, দুটো কিন্তু নমুনা লিখতে হবে, ঠিক আছে? একটা বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সী। সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা কিন্তু রক্ষা করতে হবে। ওই চলিত ভাষায় সাধু ভাষায় মিশ্র করে কিন্তু লেখা যাবে না। সর্বনাম এবং ক্রিয়া শব্দ এদের যে মর্যাদা রয়েছে, তোমরা নিশ্চয়ই বাংলা ব্যাকরণ পড়েছো এই দুটো বিষয় নিয়ে। সো আজকে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সো এত আলোচনা করা যাবে না। অবশ্যই লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের যে মর্যাদা রয়েছে, নিয়ম রয়েছে, সেটা কিন্তু লঙ্ঘন করলে চলবে না, সেই নিয়ম ফলো করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এরপরে বলা আছে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যেই কিন্তু থাকতে হবে, অর্থাৎ তুমি যে কথোপকথন লিখছো এটা কিন্তু অন্য প্রসঙ্গে না। তুমি যদি বাল্যবিবাহ নিয়ে লেখো, বাল্যবিবাহ নিয়েই তোমাকে আলোচনা করতে হবে, লিখতে হবে। তুমি কিন্তু বাল্যবিবাহের জায়গায় নলকূপ সমস্যার যে সমাধান রয়েছে সেটা কিন্তু লিখতে পারবে না, ওকে? আচ্ছা, এরপরে রয়েছে কথোপকথনের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তিন ধরনের বাক্য ব্যবহার করতেই হবে কিন্তু, ঠিক আছে? শুধু সরল বাক্য ব্যবহার করলে হবে না, তিন ধরনের যে বাক্য রয়েছে সে তিনটেই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশ নিয়ে জোড়া আলোচনা করতে হবে। জোড়া আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথনে লেখার আগে বা আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু এক হওয়া কিন্তু যাবে না। তো আমরা কিন্তু এখানে একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার বাছাই করা দুইটি বিষয় হলো বাল্যবিবাহ, শব্দ দূষণ। এরপর জোড়া আলোচনা করার যেসব বিষয় উঠে এসেছে সেটা আমরা একটা নমুনা দেখালাম। এরপরে তোমরা এটা পড়ে নিবে। এরপরে দেখো কথোপকথনে চলে যাই। কথোপকথনটা কিভাবে লিখতে হবে এখানে বলা আছে যে আমি এবং দাদা। দাদা বলতে বোঝাচ্ছে বয়স্ক কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো তোমরা এটা পড়ে নেবে, আমি এত কিছু পড়ছি না, বাকিগুলো তোমরা পড়ে নিতে পারো। তো এই আমি একটা নমুনা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে ধারণা নিয়ে তোমরা কিন্তু তোমাদের ব্রেন এটা সেট আপ করে রাখবে। দেন পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে এই ধারণা থেকে কিন্তু এটা হুবহু লেখা যাবে না, এই ধারণা নিয়ে তোমরা তোমাদের মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বাকি কথোপকথনগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো গ নম্বরে চলে আসি। গ নম্বরে কি বলা আছে, যে কথোপকথনের যে তিন ধরনের বাক্যটা ব্যবহৃত হয়েছে তা একটা আমাকে এই ছকটা এঁকে আমাকে দেখাতে হবে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আমি কথোপকথনে যে তিন ধরনের বাক্য ব্যবহার করেছি সেই তিনটা বাক্য কি কি সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখাতে হবে। আমি এখানে তোমাদেরকে নমুনাটা দেখালাম। দেখো আমি কি কি বাক্য ব্যবহার করেছি সেটা কিন্তু আমি এখানে লিখেছি। ঠিক তোমাদেরকেও এই কথোপকথন থেকে যে তিনটি বাক্য ব্যবহার করেছি সেটা কিন্তু এখানে লিখে দেখাতে হবে, ওকে? এবার চলে আসি কাজ দুয়ে। কাজ দুয়ে কি রয়েছে দেখো, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটো বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লিখতে হবে। প্রচুর লেখা কিন্তু তোমাদের, হ্যাঁ, কালকের পরীক্ষায় কিন্তু প্রচুর লিখতে হবে। লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। তোমরা লেখার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করবে সেখানে কিন্তু অবশ্যই সমাস, উপসর্গ বা প্রত্যয়ের ব্যবহার থাকতে হবে, ঠিক আছে? এরপরে খ নম্বর প্রশ্ন
প্রশ্নে বলা আছে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো আলাদা করতে হবে। আলাদা করে সব মিলিয়ে 5টা শব্দ বাছাই করে এই যে তোমরা ছকটি দেখতে পাচ্ছ এই ছকে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, অনেক কাজ রয়েছে, আসলে আমাদের বসে থাকার মতো কিন্তু কোনো সময়ই নেই, ঠিক আছে? তো আমরা এই কাজগুলো কিন্তু খুব সহজে করতে শব্দ আলাদা করো, সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো, নিচের ছকের মুখ্য অর্থ ও গৌণ অর্থ। তো আমাদেরকে প্রচুর কাজ করতে হবে। এরপরে রয়েছে গ নাম্বার। গ নাম্বারে দেখো বলা আছে তোমার লেখা থেকে দুটো শব্দ বাছাই করতে হবে। হ্যাঁ, শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লিখতে হবে। এখন ওই যে আমরা লিখেছি ওই লেখা থেকে আমাদেরকে দুটো, ওই যে 150 শব্দ আমরা লিখেছি না, ওইখান থেকে কিন্তু সমাস, প্রত্যয়, উপসর্গ এগুলো তো লিখতেই হবে, সাথে আবার আরও দুটো শব্দ বাছাই করতে হবে যেখানে মুখ্য অর্থ, গৌণ অর্থ থাকে। হ্যাঁ, তো এই যে এখানে দেখা ছক দিয়ে দিয়েছে প্রশ্নে আমাদেরকে, ছকটা তুলবো খাতায়, তারপর আমার ওই লেখা থেকে মুখ্য অর্থটা কি, গৌণ অর্থ কি, সেগুলো আমাদের লিখে দেখাতে হবে। ওকে, এরপরে ঘ নম্বরে বলা আছে তোমরা তোমাদের লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি প্রতিশব্দ লিখতে হবে, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বা বাক্যগুলো লিখতে হবে। অর্থাৎ তোমাদের অনুচ্ছেদ থেকে 3টা হচ্ছে শব্দ বের করে তার প্রতিশব্দ লিখবে এবং তার এখানে বাক্যগুলো লিখবে। 3 নম্বর কাজে বলা আছে আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, প্লাস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করতে হবে। এই যে এখানে এতগুলো কথা বলা আছে, হ্যাঁ, ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড এই সবগুলো থেকে যে কোনো দুটো নমুনা লেখা তোমার তৈরি করতে হবে। কাজটি হবে দলীয় কাজ, অতএব নো প্রবলেম। দলীয় কাজে আলোচনা করবে, আলোচনা করে কিভাবে লিখতে হয় তার নির্দেশনা এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে, পড়ে তোমাদের পোস্টার বা ফেস্টুন যেটাই হোক তোমাদেরকে কিন্তু লিখতে হবে। ওকে, তো এই হলো আমাদের আজকে 7ম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে ভালো একটা লেখা উপস্থাপন করে আসতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।